নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব বুদ্ধদেব গুহর লেখা একখানি চমৎকার ছোট গল্প। গল্পের নাম বাখরাবাদের ভুবন। আমার অনুরোধ রইল গল্পটি শোনার জন্য। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে একখানি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন, এও আমার অনুরোধ। ধন্যবাদ। শুরু করছি আজকের গল্প বাখরাবাদের ভুবন। বৌদিরা সকলেই ভুবনকে ভালোবাসতেন। ওর মাথার একটু গোলমাল ছিল বলে এবং ওর স্বভাবটা বড় শান্ত ছিল বলে আমাদের বাড়িতে ওর একটা বিশেষ স্থান ছিল। বাখরাবাদ জায়গাটা কটকের অনেক দিনের পুরনো মহল্লা। মহানদীর পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সোজা, সেই রাস্তার পাশেই আমাদের বাড়ি ছিল। আমাদের বাড়ির পাশে এক ফালি জমি, আতা এবং অনেক অমৃতভাণ্ডর গাছ। সেই জমিটুকুর মধ্যে একটি ছোট ঘরে ভুবন থাকতো মানে দুপুরে বিশ্রাম করত ও রাতে গিয়ে শুতো। নইলে সারাদিন ও আমাদের বাড়ির বাইরের গেটে ঝাঁকড়া কৃষ্ণচূড়া গাছটা নিচে টুল পেতে বসে থাকতো। শীতের দিনে রোদ এসে ভরে দিত জায়গাটুকু। ভুবন রোদের মধ্যে টুলটাকে টেনে এনে রোদে পিঠ দিয়ে বসত। পরনে সবসময় গেরুয়া ধুতি আর একটা হলুদ রঙে ছোপানো শার্ট। শীতের দিনে একটা কোটকি মোটা গামছা গায়ে জড়িয়ে থাকতো সবসময়। আমার দোতলার জানলার সামনে টেবিলে বসে কলেজের পড়া করতে করতে মুখ তুললেই ভুবনকে দেখতে পেতাম। ভুবনের মনে একটা অদ্ভুত শান্ত নির্লিপ্তি ছিল। এই পৃথিবীতে ওর আপনজন বলতে কেউই ছিল না। না ছিল আপনার কোনো জন, না ছিল নিজস্ব কোনো সম্পত্তি। তবুও ওর মুখে কোনো অভিযোগ, অনুযোগ বা বিরক্তি ছিল না কারোর বিরুদ্ধেই। সব সময় হাসি হাসি মুখে সকলের আজ্ঞা পালনের জন্যে ও তৈরি হয়ে বসে থাকতো। মাঝে মাঝে ভুবনকে আমার সিগারেট টানতে পাঠাতাম। ফেরত আসা খুচরো পয়সা ওকে কখনো দিতে চাইলে ও নিত না। ও বলতো, পয়সা দিয়ে আমি কি করব দাদাবাবু? আমার নিজে ছাড়া আমার তো আর কেউই নেই যার জন্য আমার কিছু করবার আছে। আমার ভার তো তোমরাই নিয়েছ। প্রতি বছর গরমের সময় ভুবনের মাথার গোলমালটা বাড়ত। আমাদের বাড়ির আশ্রয়ে ও শান্তিতেই থাকতো, কিন্তু আমাদের বাড়ি পেরুলেই জায়গাটা ওর জন্য নিরাপদ ছিল না। পাড়ার ছেলেরা ওর দিকে কুকুর লেলিয়ে দিত, কখনো বা খালি দইয়ের হাঁড়ি মাথায় পরিয়ে দিত, কোনো কোনো দিন বা গাধার পিঠে উল্টো মুখ করে চড়িয়ে দিয়ে মুখে চোখে রসগোল্লার রস মাখিয়ে পাড়াময় ঘুরতো। আমরা ওকে বাঁচাবার জন্যে কিছুই করতে পারতাম না। ওকে মানা করতাম বাড়ির বাইরে যেতে, কিন্তু অপ্রকৃতিস্থ অবস্থায় ও বেরিয়ে যেত। যখন বেরোনো ওর পক্ষে বিপজ্জনক ছিল, ও ঠিক তখনই বেরিয়ে যেত। বড় বৌদির বাপের বাড়ির যে পেঞ্চি থাকতো আমাদের বাড়ির হাতের মধ্যেই, প্রায় বাড়ির লাগোয়া আউট হাউসের দোতলায়। একতলায় অন্য চাকর বাকরেরা থাকতো। দোতলায় ওঠার সিঁড়ি ছিল, সেই সিঁড়ি বেয়ে উঠেই পেঁচির ঘর। পেঁচির চেহারা যে আহামরি ছিল তা নয়, কিন্তু পেঁচির চোখ দুটো ভারী সুন্দর ছিল। ভুবন সেই চোখের মধ্যে বোধহয় কিছু দেখেছিল, যা তার নিখিল ভুবনের আর কোথাওই দেখেনি। যার পৃথিবীতে থাকার মধ্যে কিছুই নেই, কাউকে দেওয়ার মতো কণামাত্র জাগতিক ধন নেই, সে যখন কাউকে সর্বস্ব দিয়ে মনে মনে ভালোবাসে, সে ভালোবাসা বড় কষ্টের হয়, হয়তো দারুণ আনন্দেরও হয়। কারণ তার ভালোবাসার জনকে বিশেষ দেহ কিছু থাকে না বলেই অদেহ বোধহয় কিছুই থাকে না। বয়সে ভুবন প্রায় আমার সমবয়সী ছিল। সে কারণে অন্য কোনো ব্যাপারে আমাদের মিল না থাকলেও
মানসিকতার এক বিশেষ ক্ষেত্রে কোনো অজ্ঞাত কারণে আমাদের খুব মিল ছিল, যে ক্ষেত্রে যে সময় আমার কোনো মাত্র প্রাপ্তিযোগ ঘটেনি, অথচ ভুবন তার সমস্ত সম্বলহীনতার মধ্যেও আমাকে সেখানে অতিক্রম করে গিয়েছিল। তাই মনে মনে ভুবনের কাছে আমি হেরেছিলাম। রানী অথবা বাঁদিই হোক, দুপুরের শেষটাতে ঘরে থাকা সব মেয়েদেরই যে এক ফালি রোদ্দুর মাখা অবসর থাকে, সেই অবসরের পরিসরটুকুতে পেঁচি ভুবনের সঙ্গে রোদে বসে প্রায় গল্প করে কাটাতো। ভুবন নিজে বিশেষ কথা বলতো না, পেঁচি অনর্গল কথা বলে যেত। কানে আসতো নানা রকম কথা। তাদের গ্রামে কবে তালগাছের মাথায় বাজ পড়েছিল, কবে পুকুরে 1.5 মণি কাতলা মাছ ধরা পড়েছিল, ইত্যাদি ইত্যাদি নানা কথা। একে প্রেমালা বলা চলতো না কোনো মতেই, কিন্তু পেঁচির সামনে বসে পেঁচির মুখের দিকে এক দৃষ্টে চেয়ে থাকা ভুবনের চোখ দেখলে তখন মনে হতো ভুবনের মতো সুখী লোক আর নেই। মেয়েদের চোখে কিছুই এড়ায় না, তাই বৌদিরা ভুবন ও পেঁচির মধ্যে যে একটা মিষ্টি সম্পর্ক গড়ে উঠেছে তা বিলক্ষণ বুঝতে পারতেন। কিন্তু পেঁচি এতই সাবধানী ও চালাক চতুর ছিল যে তার সম্বন্ধে তাদের সহজাত সাধারণ বুদ্ধিতে তারা মোটেই চিন্তিত ছিলেন না। ভুবন সম্বন্ধেও ছিলেন না, কারণ ভুবনের মধ্যে এবং একটি বোকা সরল ক্ষমতাহীন জলঢোড়া নির্বিষ সাপের মধ্যে তাঁরা কোনো তফাৎ দেখতে পেতেন না। বাড়ির দুধেল গাই মেনি বেড়াল এবং ভুবন পাগলও যে সমগোত্রীয় কোনো মনুষ্যতর হৃদয়রহিত জীব, এ সম্বন্ধে তাদের কারোর মনেই কখনো কোনো সন্দেহের উদ্রেক হয়নি। একবার পাড়ার বকা ছেলেরা কলেজ ফিরতি একদল মেয়ের গায়ে ভুবনকে ঠেলে ফেলে দেয়। সেই সব ছেলেদের কিছু না বলে মেয়েরা ভুবনকে ধরেই পুলিশে দেয়। ভুবনকে আমি যখন থানা থেকে 2 ঘন্টা পরে ছাড়িয়ে আনতে যাই, তার আগেই ন্যায় বিচারের পরাকাষ্ঠা দেখানোর জন্যে তাকে বেদম প্রহার করা হয়। ভুবনে তখন প্রায় হুঁশ ছিল না। ও কেবলই বলছিল, দিদিমণিদের কোনো দোষ নেই, সব দোষ আমার কপালের। ভুবনের সেই অবস্থাতেও কারোর উপর রাগ বা অভিমান দেখিনি। সেই সময় ওকে দেখে আমার ওকে আবার মারতে ইচ্ছে করেছিল। কত পাগল রেগে গিয়ে কত কি করে, ইট ছোড়ে, গালাগালি করে, থুতু ছিটোয়, অথচ ভুবন অন্যায়ভাবে এত মার খাবার পরও একটুও রাগ করে না কেন? এত নির্লিপ্ত ও কি করে যে সবসময় থাকে সবকিছুতে, এই কথা ভাবতেই আমার অবাক লাগতো, খারাপও লাগতো। ভুবনের ঘরে গেছিলাম ভুবনের জ্বর দেখতে। বেশ কদিন হলো জ্বরে পড়েছিল। দুবেলা ভুবনকে গিয়ে দেখে আসতাম আমি। পেঁচি পথ্য নিয়ে গিয়ে খাইয়ে আসতো। প্রায় সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে ও তখন, ভাত খাবে। ছোট ঘর, মাটির দেওয়াল, টিনের চাল, বাঁশের মাচার উপর এক কোনায় রাখা কালোর মধ্যে লাল ফুল তোলা টিনের একটা ছোট্ট তোরঙ্গ, অন্য একটি বাঁশের মাচার উপরে ভুবনের বিছানা। ও ঘরে সেদিন গিয়ে পৌঁছতেই আমাকে দেখে ভুবন তাড়াতাড়ি কি যেন একটা লুকিয়ে ফেলল। বললাম, কি লুকোলি রে ভুবন? ভুবন লজ্জা পেয়ে গেল, মনে হলো ভয়ও পেয়েছে। কিন্তু আমাকেও মিথ্যে কথা বলতে পারল না, মিথ্যে কথা বলতে পারতো না। ও অস্ফুটে বলল, ফটো। বললাম, কার ফটো? ভুবন কথা না বলে তোরঙ্গ থেকে একটা ফটো বার করলো। দেখলাম মেজদার মেয়ে রানুর ছবি, পেঁচির কোলে রানু। মেজ বৌদি নিজে বক্স ক্যামেরা দিয়ে হাত পাকিয়েছিলেন ওদেরই উপর। ভুবন মুখ নিচু করেছিল। কথাটা বলবো কি বলবো না ভাবলাম একটুক্ষণ, তারপর বলেই ফেললাম, পেঁচিকে তোর খুব ভালো লাগে না রে? পেঁচিকে তুই ভালোবাসিস? ভুবনের সমস্ত মুখ সেই প্রায়ান্ধকার ঘরে উদ্ভাসিত হয়ে উঠল। বলল, হ্যাঁ দাদা বাবু। ও এমন গলায় কথাটা আমার কাছে কবুল করলো যে মনে হলো ও খুনের অপরাধ করে স্বীকার করছে।
আমার সত্যি অবাক লাগছিল। ভুবন, আমাদের ভুবনও ভালোবাসে, কিন্তু কেন? আমি বোকার মতো ছেলে মানুষের সরলতায় ভুবনকে শুধিয়েছিলাম, ভালোবেসে কি পাস রে ভুবন? সে প্রশ্নের উত্তরে ভুবন যে কথা বলেছিল তা শোনার জন্য আমি মনে মনে মোটেই তৈরি ছিলাম না। ভুবন বলেছিল, কাউকে ভালোবেসে যাকে ভালোবাসা যায় তার কাছ থেকে কিছুই পাওয়ার নেই। আমি বলেছিলাম, মানে? আমি অত জানি না দাদাবাবু, লেখাপড়া করিনি তো তোমাদের মতো। পেঁচিকে ভালোবেসে আমি আমার নিজের থেকেই অনেক বড় হয়ে গেছি। তারপরে ভুবন বলেছিল, তোমার পায়ে পড়ি দাদাবাবু, তুমি কাউকে বলবে না যেন। এই ছবিটা ছাড়া আমার আর কিছুই নেই, এই ছবিটা ছাড়া আমার আর কিছুই নেই দামি, এই সবচেয়ে দামি। আমি চুপ করেছিলাম। ভুবন জানে না যে বাড়ির সকলেই জানে পেঁচির কথা। আমি শুধিয়েছিলাম, পেঁচি কি তোকে ভালোবাসে ভুবন? ভুবনের চোখ আবার উজ্জ্বল হয়ে উঠল। বলল, কারোর ভালোবাসা পাওয়া যে কি আনন্দের, যতদিন না তোমাকে কেউ সত্যি সত্যি ভালোবাসছে ততদিন তুমি বুঝবেই না। তারপর আর একদিনের ঘটনা মনে আছে, এখনো স্পষ্ট মনে আছে। মিষ্টি মিষ্টি ঠান্ডা পড়েছে কটকে। একদিন সন্ধ্যের পর দোতলার খোলা বারান্দায় বসে আছি, ইজি চেয়ারে চাদর মুড়ি দিয়ে। চমৎকার নীল আকাশে তারারা ঝিকমিক করছে। সেজদার তখন সবে বিয়ে হয়েছে। সেজ বৌদি ঘরে বসে সেতার বাজাচ্ছে। কানে দূর থেকে ভেসে আসা সুরগুলো ছুঁয়ে যাচ্ছে। সেজ বৌদি একটা আনকমন রাগ বাজাচ্ছিল। রাগটা কি তাই ধরবার চেষ্টা করে কান পেতে আছি, এমন সময় কাছেই কোনো দরজায় ধাক্কা দেওয়ার শব্দ শোনা গেল। মুখ তুলে দেখলাম আমাদের ভুবন পেঁচির ঘরের দরজায় দাঁড়িয়ে দরজা ধাক্কাচ্ছে। ধাক্কা দেওয়ার আওয়াজটা ধীরে ধীরে জোর হতে লাগলো। বেশ অনেকক্ষণ পর পেঁচির ঘরের দরজা খুলে গেল। ভিতরে একটা লণ্ঠন জ্বলছিল, তার আলোতে দেখা গেল পেঁচিকে। ওর মুখে পাশ থেকে আলো পড়ায় মনে হলো ও বিছানায় শুয়েছিল, এখনই উঠে এলো। এলোমেলো শাড়ি, উস্কো খুস্কো চুল। আগেই বলেছিলাম আউট হাউসটা বাড়ির একেবারে লাগোয়া ছিল। আমি বারান্দার অন্ধকারে জি চেয়ারে বসে থাকায় আমাকে ওখান থেকে দেখা যাচ্ছিল না, অথচ পাঁচিলের ফাঁক দিয়ে ভুবন ও পেঁচিকে আমি দেখতে পাচ্ছিলাম, কথা তো শুনতে পাচ্ছিলামই। পেঁচি ঘর থেকে বেরিয়ে বিরক্তিকর গলায় শুধল, কি ব্যাপার? ভুবন একটুক্ষণ চুপ করে থেকে বলল, তোর ঘরে কে রে? তুই কি করছিলি? পেঁচি বলল, কই, কেউ না তো। ভুবনের গলায় এমন একটা আঁচ লাগলো যে এমন গলায় ওকে কখনো কারোর সঙ্গে কথা বলতে শুনিনি। ভুবন বলল, আমি তোর ঘর দেখব। বলেই দরজার পাল্লাটা ঠেলে ভেতরে ঢুকে যেতেই পেঁচি ওকে ঠেলে বাইরে বের করে নিজেও ঘরের বাইরে চলে এলো। পেঁচি বলল, আছে একজন, আমার জাজপুরের মামা, আমাকে দেখতে এসেছে। ভুবন ঘরের মধ্যে উঁকি মেরে কি দেখেছিল ভুবনই জানে, কিন্তু আমি সেই অন্ধকারেও অনুমান করতে পারলাম যে ভুবন যেন কিরকম হয়ে গেল। হঠাৎ ভুবন চাপা গলায় বলল, সত্যি কথা বল পেঁচি, আমায় মিথ্যে বলিস না। তুইও আমাকে মিথ্যে বললে আমি কিন্তু মরে যাব। পেঁচি খিলখিল করে হেসে উঠল, মরে যাবি? ভাড়া করা সস্তা মেয়ে ছেলেদের মতো ভুবনের গায়ে ঢলে পড়ল। পেঁচি ভুবনকে বলল, পাগল হলি তুই ভুবন, আমি তোকে মিথ্যে বলতে পারি? এই বলে ভুবনের হাত ধরে
পেয়েছি ভুবনকে নিয়ে তরতরিয়ে নিচে নেমে এলো। বলল, কাল এই সময় আসিস কিন্তু, এই সময়টাই আমার একটু সুবিধে। মামা আমার আজই চলে যাবে, জাজপুর থেকে এসেছে, জাজপুরে চলে যাবে। ভুবন নিচে দাঁড়িয়ে পেঁচিকে করুণ গলায় আবার বলল, আমাকে মিথ্যে বলিস না পেঁচি, আমি কিন্তু মরে যাব, তুই ছাড়া আমার আর কেউ নেই রে, সত্যি কেউ নেই। এইটুকু বলেই মাথা নিচু করে ওর ঘরের দিকে চলে যেতে লাগলো। পিছনে আর ফিরেও তাকালো না একবারও। আমি ভাবলাম, ভুবন না খেয়েই আর চলে গেল কেন? মনে হলো ডাকি ভুবনকে। তারপর ভাবলাম, এই ব্যাপারের আমি যে কিছু জানি, এই কথা বাড়ির কেউ জানলে আমারই সমূহ বিপদ। ভুবন হনহন করে চলে যাবার পরই পেঁচি আবার দৌড়ে সিঁড়ি বেয়ে উঠে ওর ঘরে পৌঁছেছিল। তারপর ঘরে ঢুকেই দরজাটা বন্ধ করে দিয়েছিল। আমি আবার সেজ বৌদির সেতারে মনোনিবেশ করলাম। উনি কি রাগ বাজাচ্ছিলেন তখনও ধরতে পারিনি। এমন সময় পেঁচির ঘরের দরজাটা খুলে গেল। ঘরের আলোয় দেখলাম বর্দার নতুন গাড়ির নতুন ড্রাইভার ছোকরা ঘর থেকে বেরিয়ে এলো, পায়জামা আর নীল রঙা টেরিলিনের ফুল শার্ট পরে। ছোকরা সিঁড়ি বেয়ে নেমে চোরের মতো গ্যারেজের দিকে চলে গেল। আমার গলা ছেড়ে ভুবনকে ডাকতে ইচ্ছে করলো ভুবনকে গিয়ে বলি, ভুবন শুনে যা, দেখে যা, তোর কাঙাল ভুবনের এই একমাত্র ভুবনেশ্বরী তোকে কি মর্মান্তিক ভাবে ঠকিয়েছে রে। সেই রাতেই আমরা ভুবনকে শেষ দেখি, ভুবন সম্বন্ধে শেষ শুনি। পরদিন থেকে ভুবনকে আর পাওয়া গেল না। পুলিশকে খবর দেওয়া হলো, কিছুই হলো না। 1 মাস দাদারা সব রকম চেষ্টাই করলেন। বৌদিরা অনেকদিন ভুবনের জন্য খাবার রেখে দিতেন আলাদা করে। বলতেন, বেচারার মাথা খারাপ, কবে আবার নিজের থেকেই ঘুরতে ঘুরতে এসে হাজির হবে দেখিস। কিন্তু কটকের বাখরাবাদের সেই বাড়িতে আমরা আরও 3 বছর ছিলাম। রেভেন্স কলেজ থেকে আমি বিএ পাশ করা পর্যন্ত। সেই 3 বছরের মধ্যে আমরা ভুবনের কোনো খোঁজই পাইনি। পাড়ার ছেলেরা যারা ভুবনকে কুকুর বেড়ালের মতো দেখেছে, তারাও নিজেদের অজান্তে ভুবনকে ভালোবেসে ফেলেছিল হয়তো। তারাও কম চেষ্টা করেনি খুঁজে বের করবার। অবশেষে কেউ কেউ বলল, কটক স্টেশনের আউটার সিগন্যালের কাছে যে লোকটার বিকৃত মৃতদেহ পাওয়া গেছে লাইনের উপর, সেই ভুবন। যে লোকটা ট্রেনে কাটা পড়েছে, সেই ভুবন। কেউ বা বলল, ভুবন মহানদীতে ডুবে মরেছে। পুলিশের লোকেরা ভুবন নিখোঁজ হওয়ার দিন ভুবনের ঘর যখন তন্ন তন্ন করে খুঁজছিল, কোনো তথ্যের খোঁজে তখন আমি সামনে ছিলাম। ভুবনের ঘরে যেমনটি যেখানে থাকার সবই তেমনটি ছিল। একমাত্র যা খোয়া গিয়েছিল তা একটি ফটো। ভুবন যেখানেই যাক না কেন, যাবার সময় তার জীবনের সবচেয়ে দামি বস্তুটিকে সঙ্গে নিয়ে যেতে ভোলেনি। পেঁচির সঙ্গে সেই ছোকরা ড্রাইভারের বিয়ে হয়েছিল। পেঁচির একটি ছেলেও হয়েছিল। আমরা বাখরাবাদে থাকতে থাকতে বড় বৌদি ওদের প্রাইভেসির জন্যে বিয়ের পরই ভুবন যেখানে থাকতো, সেই ঘর, আমবাগানের ছায়া, আতা গাছের শান্তি, সবই পেঁচির জন্য নির্দিষ্ট করেছিলেন। মাঝে মাঝে পেঁচির চোখের দিকে আমি তাকাতাম। ওর চোখে যে ওর কোনো রকম দুঃখ বা অনুতাপ আছে বলে আমার কখনো মনে হয়নি। দুঃখবোধ সকলের থাকেও না বোধ হয়। পেঁচি ভালো খেত, দূরে শাড়ি পরত, দুপুরে পান মুখে দিয়ে রোদে চুল ছড়িয়ে বসত, দিব্যি ছিল। গত সপ্তাহে বহু বছর বাদে অফিসের কাজে কটকে গিয়েছিলাম। কাজ সেরেই প্রথমে বাখরাবাদে দৌড়েছিলাম গাড়ি নিয়ে। আমার শৈশব, যৌবনের প্রথম ভাগ
যে বাড়িতে কেটেছে সেই বাড়ি দেখতে, কিন্তু সে বাড়ি এতদিন বাদে আর সেই বাড়ি নেই। সামনের মাঠে 4 তলা নতুন বাড়ি উঠেছে। পুরনো বাড়ির একেবারে জরাজীর্ণ দশা। সেই সব পরিচিত প্রিয় গাছগুলো প্রায় কোনোটাই আর নেই এখন। কিছুই আর চেনা যায় না। দেখে শুনে মনে হচ্ছিল বারবার যে এখানে এতদিন পরে না এলেই পারতাম। স্মৃতির কোটরে যা ছিল সবই বদলে গেছে, ক্ষয়ে নুয়ে ভেঙে গেছে, রোদে জলে ধুয়ে গেছে, মুছে গেছে। শুধু আজও যা একটুও মোছেনি মন থেকে, তা বাখরাবাদের ভুবনের স্মৃতি। বয়সে এখন অনেক বড় হয়ে গেছি, নানা রকম অভিজ্ঞতা হয়েছে জীবনে। তবুও যখনই নানা কাজের ফাঁকে একটু সময় পাই স্মৃতিচারণার, তখনই কেবলই মনে হয় সেই রাতে পেঁচির ঘরে ভুবন কেন জোর করে ঢুকলো না? কেন পেঁচি স্বরূপ বুঝতে পেরেও পেঁচির সামনে, সকলের সামনে, তার নিজের সামনে পেঁচি স্বরূপ উদ্ঘাটিত করলো না? কেন? সেই কেনর উত্তর আমার কাছে নেই, কিন্তু ওর কাছে তা নিশ্চয়ই ছিল। যে কথা ভুবন তার আম গাছের ছায়া ঘেরা ঘরে বসে একদিন আমাকে বলেছিল, পেঁচিকে ভালোবেসে আমি আমার নিজের চেয়ে অনেক বড় হয়ে গেছি দাদাবাবু। বলেছিল, পেঁচিকে ভালোবেসে আমি আমার নিজের চেয়ে অনেক বড় হয়ে গেছি দাদাবাবু। ভুবনটা বড় বোকা ছিল। পেঁচিকে, পৃথিবীকে ও বড় বেশি বিশ্বাস করে ফেলেছিল। ও বোধহয় কখনো বোঝেনি যে পেঁচিরা চিরদিন পেঁচিই থাকবে, আর ভুবনেরা হারিয়ে যাবে ভুবনের মতো। চিরদিন তাই হয়েছে। যারা পুরো গল্প শুনলেন আমার সাথে, তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের মতামত অবশ্যই বিনিময় করুন আমার সাথে। আপনাদের মতামত পেলে আমার অত্যন্ত ভালো লাগে, আমার পড়ার উৎসাহ অনেক বেড়ে যায়। ধন্যবাদ। সবাই ভালো থাকুন।